গল্পটির সত্য আমাদের অর্থাৎ ভোকাল আর্ট ম্যানিয়ার কাছে সংরক্ষিত। মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ভোকাল আর্ট ম্যানিয়া অরিজিনালসের ত্রয়োদশ গল্পে আপনাদের স্বাগত। এই গল্পের কোনো রকম অংশের পুনরুৎপাদন আইনত দণ্ডনীয় অপরাধ। বাংলা সাহিত্যে গোয়েন্দা চরিত্রের বর্ণনকালে যার নাম সবার প্রথমে মাথায় আসে তিনি হলেন গোয়েন্দা বিক্রম সেন। প্রতিটি তদন্তে তার ক্ষুরধার মস্তিষ্ক এবং সত্য অন্বেষণের অভিনব পরিচয় পায় শ্রোতা বন্ধুরা। সেই রকম একটি রহস্যের উন্মোচন ঘটবে আজ। শীতের মরশুম, সায়নীর দূর সম্পর্কের মামার বাড়ি চাঁদপুর গ্রামে। শহর ছেড়ে এবার গ্রাম বাংলার পথে বিক্রম। যাত্রাপথে এক অজানা ব্যক্তির সহিত পরিচয় হয় তার। ভদ্রলোকের একটি চিঠি হতে শুরু হয় কাহিনীর। গ্রামে পৌঁছে দেখা যায় রক্তাল্পতা আর আরও বিভিন্ন অসুখে সকলেই জেরবার। পরবর্তীতে নৃশংসভাবে খুন হতে থাকেন গ্রামবাসীরা। সকলের অনুমান এই সকল ঘটনার পিছনে রয়েছে অশরীরীর হাত। ছাড় পায় না বিক্রমও। টান টান এই উত্তেজনাময় পরিস্থিতি শেষে নিজ বুদ্ধিমত্তার দ্বারা কিভাবে রহস্যের জট ছাড়াবে বিক্রম। শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন, লেখক সায়ন দাসের কলমে গোয়েন্দা বিক্রম সিরিজের গল্প শোণিত সূত্র। সায়ন দাস বাংলা সাহিত্য জগতে উদীয়মান লেখকদের মধ্যে অন্যতম এক নাম। সাম্প্রতিক সময়ে একের পর এক অডিও স্টোরিতে গল্প বের হওয়ার পাশাপাশি নাইট অ্যাট দ্য মিস্ট্রির মতো বইও প্রকাশ পায় লেখকের। আজ গোয়েন্দা গল্পের দুনিয়ায় সায়ন দাসের নয়া ভাবনা এবং আমাদের চ্যানেলের পরিবেশনার মাধ্যমে আপনাদের নিকট তুলে ধরা হচ্ছে গোয়েন্দা বিক্রম সিরিজের দ্বিতীয় গল্প শোণিত সূত্র। সময়টা ডিসেম্বর মাসে। অন্যান্য বছরের তুলনায় বর্তমানে শীত খানিকটা বেশ জাঁকিয়েই পড়েছে। বিশেষত বিগত 2 দিনে ঠান্ডার দরুন বাইরে বের হওয়াই এক প্রকার মুশকিল হয়ে ঠেকেছে। দিনে 3 থেকে 4 বার চা খাওয়াটা অবশ্যম্ভাবী। রাত হলে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 6 কাপ। আমার আর বিক্রমের ঘন ঘন চা পানের নেশার কারণে সায়নীর পরিশ্রম যে ক্রমাগত বেড়েই চলেছে তা বলা বাহুল্য। ও এখানে বলে রাখা ভালো এই যে বর্তমান কাহিনীর প্রেক্ষাপট লেখার মুহূর্তে 7 পাকে বাধা পড়েছে আমার এই গোয়েন্দা বন্ধুটি। সায়নী হলো গিয়ে তারই বউ। তা এতদিন মোটের ওপর ঠিকঠাকই চলছিল, তবে বাদ সাধল আজ। ঘরের বাম কোণের দিকে তাকিয়ে দেখলাম ঘড়ির কাঁটা বর্তমানে 7-এর ঘর ছুঁয়েছে। সায়নীর উদ্দেশ্যে হাঁক দিতেই পাশের রান্নাঘর হতে এক প্রকার ঝাঁঝিয়ে উঠলে সে। বলি, আমাকে কি মানুষ বলে মনে হয় না তোমাদের? সকাল থেকে শুরু হয়েছে, এই নিয়ে 8 কাপ বানিয়ে দিলাম, তবুও চাই। এবার তোমার বন্ধুকেই বলো দেখি বাপু। বুঝলাম, বর্তমানে সায়নীর কাছে চায়ের জন্য বারংবার আবদার করলে কপালে ভারী দুঃখ আছে। আমার করুণ মুখটা দেখে একবার হেসে উঠল বিক্রম। ও হে কমল, গত কয়েকদিনে একটা জিনিস লক্ষ্য করছি, আর সেটা হলো এই যে তোমার লোভ ক্রমশ বেড়েই চলেছে। ওই জিনিসটা কমাও বন্ধু। মনে মনে ভাবলাম, এ কি, খাওয়ার সময় আমার সাথে ভাগ বসায় আর এখন কিনা যত দোষ নন্দ করছে, এ তো ভারী অন্যায়। মুখে কিছু বলতে যাব এমন সময় আমার উদ্দেশ্যে ফের বলে উঠলে বিক্রম। আহা বন্ধু, অভিমান করো না, তোমার সাথে খানিক মজা করছিলাম। আসলে বিগত কয়েক মাস ধরে তদন্তের চাপে ভ্রমণ যে এক প্রকার হয়েই ওঠেনি তা তো জানো। গত রাতে সেই বিষয়টি নিয়েই অভিযোগ করে সায়নী। তবে বর্তমানে যা শীত পড়েছে তাতে এই মুহূর্তে যে কোথাও যাওয়া সম্ভব নয় সে কথা বলতেই ব্যাস তখন থেকেই রাগ যেন সপ্তম সুরে, বুঝলে? আহা, সায়নীর দিকটা একটু বোঝো হে। সারাদিন বাড়ির কাজ, সংসার সামলানো,
এসব নিয়ে আর পেরে ওঠে না বলেই তো ভ্রমণের ইচ্ছে প্রকাশ করে। তাই বলি কি, বহুদিন কোথাও তো ঘুরতে যাওয়া হয়নি, এবার কি তবে? তা তুমি মন্দ বলনি হে, তবে কথা শেষ হলো না এমন সময় চা নিয়ে ঘরে প্রবেশ করলো সায়ানী। প্রকার চমকেই গিয়েছিলাম। সেই মুহূর্তে খানিকটা হেসে সে বললে, এই বস্তুটি ছাড়া যে তুমি থাকতে পারো না তা জানি, তবে বলি কি, এত ঘন ঘন চা পান করলে তা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়, বুঝলে? হ্যাঁ মানে মানে ওই আর কি, আসলে শীতখানে যা জম্পেস পড়েছে না। আচ্ছা শোনো, বলছি তোমার আসার পূর্বে আমার আর বিক্রমের মধ্যে ভ্রমণ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। তা কোথায় ঘুরতে গেলে ভালো হয় সেই বিষয়ে আর কি। আমার কথা শুনে খানিক মুখ বেঁকিয়ে সায়নী বলল, তোমার বন্ধুর ওপর আমার বিন্দু মাত্র ভরসা নেই। সেই কবে থেকে বলে আসছি কোথাও চলো কোথাও চলো, কিন্তু আহা সায়নী, আমি কি একবারও মানা করেছি বলো? খালি জায়গাখানি। বলি কি, তোমরা যখন কিছুই স্থির করে উঠতে পারছো না, তবে আমার মামার বাড়ি গেলে কেমন হয়? ওর এই কথায় ভারী অবাক হলাম। সায়নীর মামা? অতীতে কোশমিনকালে শুনেছি বলে তো মনে পড়ে না। আমার মুখের দিকে চেয়ে কিছু যেন একটা আন্দাজ করলো সায়নী। আসলে আমার নিজের মামা নয়, দূরসম্পর্কের আত্মীয়। বাল্যকালে প্রায়শই যেতাম। ও, এখানে বলে রাখা ভালো, কয়েকদিন আগেই একটা চিঠি লেখেন মামা। সেখানে উনি আমাদের আমন্ত্রণ জানালেও তোমার বন্ধুর কাজের চাপে আর যাওয়াই হয়ে ওঠেনি। তাই বলছিলাম, এখন যদি এ বিষয়ে একবার ভেবে দেখতে, তবে। এই বলে বিক্রমের দিকে চাইল সে। কমল, তোমায় প্রথমেই বলে রাখি, চাঁদপুর গ্রামের নাম শুনেছ নিশ্চয়ই। হাওড়া স্টেশন থেকে 1 থেকে 1.5 ঘন্টার পথ। ওখানেই তোমার সায়নীর মামার বাড়ি, বুঝলে? যদিও অতীতে কখনোই যাওয়া হয়নি, ওর মুখেই শুনেছি বলতে পারো। কিন্তু গ্রামের দিকে এখন তো আরও শীত। বিক্রমের কথা শেষ হতে না হতেই এক প্রকার তেলে বেগুনে জ্বলে উঠল সায়নী। এই হলো তোমার স্বভাব। ঠিক এই কারণেই আমি কিচ্ছুটি বলি না। তোমার বন্ধুর কাণ্ড কারখানা দেখেছো হে? আরে সায়নী, আমি তো আচ্ছা বাদ দাও, আজ তো বৃহস্পতিবার, কাল বাদে পরশু আমরা রওনা দিচ্ছি। তবে কি হে কমল? বিক্রমের এ কথা শুনে ভারী আনন্দ হলো। বহু সময় বাদে ফের একবার বেরিয়ে পড়বো আমরা। আর ভ্রমণ মাঝে যদি কোনো রহস্য উপস্থিত হয় তাহলে তো ব্যাস, আর কি চাই। তবে শুধু আমিই নই, সায়নীও বেজায় খুশি। তার প্রমাণ মিলল রাতে। খাওয়ার পাতে গরম গরম লুচি, তরকারি আর কচি পাঁঠার ঝোল। সব দেখে চুপি স্বরে বিক্রম খালি একবার বলে উঠল, বুঝলে কমল, বাড়ির মহিলাদের খুশি রাখতে জানলে আর কিছুই চাই না। ভবিষ্যতে তোমার যখন বিয়ে হবে তখন যেন এই কথাটা মাথায় রেখো, কেমন? আজ শনিবার, সকাল থেকে ভারী ব্যস্ত সায়নী। এদিকে ঘুম থেকে উঠতে বিলম্ব হওয়ার দরুন আমার ভাগ্যে বিক্রমের বকুনিও জুটেছে। এই কমল, কমল, তোমার কি কোনো কাণ্ড কারখানা নেই? আজ কত কাজ, বিকেলে ট্রেন, আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ। অগত্যা বিছানার মায়া ত্যাগ করে স্নান সেরে উঠে শুরু হয়ে গেল কাজ। বিকেলের ট্রেন, তাই দুপুর হতেই বেরিয়ে পড়লাম আমরা এবং সঠিক সময়ে পৌঁছলাম স্টেশনে। এখানে ট্রেনের ভিতরকার একটি ঘটনা না বললেই নয়। বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ার কারণে সঠিক সময়ে স্টেশনে পৌঁছে যাই আমরা। যদিও ট্রেন দেরি করে আসায় প্ল্যাটফর্ম চত্বরেই বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয়। ঘড়িতে 5:30 হতেই একটা প্রচণ্ড শব্দ করে অবশেষে দৌড় দিল বাহনটি। ট্রেনের একদিকে বসে আমি আর বিক্রম, অপর প্রান্তে সায়নী। সফর শুরু হতেই একটি ম্যাগাজিন খুলে তাতে চোখ রাখলো বিক্রম। ওর এই স্বভাব আজকের নয়। অতীতে রেলযাত্রার সময়কালে বই কিংবা ম্যাগাজিনই হয়ে ওঠে ওর প্রধান সহযোগী। ঠিক কয়েক মুহূর্ত পর আমাদের পাশে এসে বসলেন এক ভদ্রলোক, বেশ হাসি খুশি স্বভাবের।
বয়স হবে ওই 30 কি 32, মাঝারি উচ্চতা, তবে দেহে এক বলিষ্ঠ ভাব উপস্থিত ভদ্রলোকের। আমাদের পাশের একটি আসন গ্রহণ করার মিনিট 5 পর হাসি মুখে নমস্কার ঠুকলেন তিনি। নমস্কার, আমি বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়, পেশায় এক সরকারি কর্মচারী। শেক্সপিয়ার সরণির নাম শুনেছেন আশা করি। ওখান হতে মিনিট খানেকের দূরত্বে আমার বাড়ি। পরিবার বলতে কেউই নেই। খুবই ছোট বয়সে মা মারা যান। এরপর বিদ্যালয়ে অধ্যয়নকালে একটি পথ দুর্ঘটনায় বাবাও। কয়েক সেকেন্ড চুপ করে রইলেন ভদ্রলোক। ট্রেনের স্থিমিত শব্দের সঙ্গে একবার ফের বলে চলেন তিনি। মাঝের সময়কালে মাসের নিকট বড় হলেও আপাতত নিজের বাড়িতেই থাকছি। একা থাকলেও এক্ষেত্রে একাকিত্ব কখনোই গ্রাস করতে পারেনি আমায়। কাজ, লেখাপড়া আর একটি বিশেষ শখ নিয়ে এই বেশ আছি। এই দেখেছেন, এতখানি সময় ধরে খালি আমিই বকে চলেছি। তা আপনারা কোথায় চলেছেন মশাই? আমাদের গন্তব্যস্থান হলো গিয়ে চাঁদপুর। নমস্কার, আমি কমল, আমার বন্ধু বিক্রম সেন, আর উনি হলেন আমার বন্ধু বিক্রমের স্ত্রী সায়নী। আমার এ কথা শুনতে এক প্রকার লাফিয়ে উঠলেন ভদ্রলোক। আরে, আপনারা তো বিখ্যাত মানুষ মশাই। এতক্ষণ ধরে তাই ভেবে চলেছিলাম যে কোথায় যেন দেখেছি আপনাদের। তা নতুন কোনো কেস নাকি? কেস শব্দটা শুনতে এবার মুখ থেকে ম্যাগাজিনখানা সরিয়ে ভদ্রলোকটিকে একটা তীক্ষ্ণ চোখে দেখল বিক্রম। না, একদমই নয়। এক্ষেত্রে দুদিনের ছুটি কাটানোর উদ্দেশ্যেই আমাদের এই যাত্রা। তবে কি জানেন তো মশাই, রহস্য যেন কিছুতেই পিছু ছাড়ে না। বিক্রমের এ কথাখানি ভারী সত্য। অতীতীয় ভ্রমণকালে তদন্তের সহিত জড়িয়ে পড়ার উদাহরণ একাধিক রয়েছে। সে কথাটি বলতেই যাব এমন সময় ফের একবার বিক্রম বলে চলল, শহরে যেভাবে মানুষ ক্রমশ দৌড়ে চলেছে, তার একটা বিরাম দরকার। মন যদি শান্ত না থাকলেও তবে এত পরিশ্রমের কোনো অর্থই নেই। তাই সময় পেলে কাছে পিঠে ঘুরে আসাটা খুব জরুরি। কথাখানি মন্দ বলেননি। আপনার যা পেশা, সেক্ষেত্রে মনের সহিত মাথার বিশ্রামটাও প্রয়োজন। তা তো বটেই, তবে আপনার ভ্রমণের প্রতি এক বিশেষ নেশা রয়েছে, কি ঠিক তো? ওর কথা শুনে ভারী অবাক হলেন ভদ্রলোক। তার চোখ মুখের সেই ভাব লক্ষ্য করে মুচকে হাসল বিক্রম। এটাই ভাবছেন তো যে আপনার এই গোপন নেশার বিষয়ে আমি কি করে জানলাম? মানে হ্যাঁ, ঠিকই ধরেছেন। তবে খুবই সহজ ব্যাপার। কমল, ভদ্রলোকের ব্যাগটির দিকে একটু নজর দাও। কোথাও গেলেই মূলত এই ধরনের ব্যাগগুলি নিয়ে যাওয়া হয়। এবার এটার নিচের দিকটা লক্ষ্য করো, কয়েকটা জায়গা ছিঁড়ে গিয়েছে। ব্যাগটি নতুন মনে হলেও এর অবস্থা খুবই শোচনীয়। অর্থাৎ এর থেকে প্রমাণিত ব্যাগের মালিক ঘুরতে বেশ পছন্দই করেন, আর প্রতি ক্ষেত্রে তার উপরে এতই অত্যাচার হয় যে। বাপ্পাদিত্য বাবুর মুখ তো হা। বিক্রম যে এত নিখুঁতভাবে সবটা বুঝিয়ে দেবে তা যেন উনি কল্পনাই করতে পারেননি। সত্যি এতদিন শুনে এসেছি, আর আজ জল জ্যান্ত প্রমাণ পেলাম। আপনি যে এক তুখোড় গোয়েন্দা, এ বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। কি যে বলেন, এ তো তেমন কিছুই না। আসলে আমাদের চারপাশে কি কি ঘটে চলেছে সেগুলোর ওপর একটু নজর রেখে চলি আর কি। খানিক পর্যবেক্ষণ ক্ষমতা আর বিচক্ষণ দৃষ্টি আয়ত্ত করতে পারলে আপনিও অনায়াসেই এই সকল জিনিস অনুধাবন করতে পারবেন। এভাবে আরো কিছুক্ষণ কথা চলল আমাদের মধ্যে। তবে খানিক মুহূর্ত পর হঠাৎই আমার কানে কানে বিক্রম বললে, এই কমল, দেখো, বাপ্পাদিত্য বাবুকে কিছুটা মন মরা লাগছে না? বিক্রমের কথা মতো ওনার দিকে তাকিয়ে দেখলাম ঠিক তাই। বিগত আধ ঘন্টার উপর সময় ধরে প্রাণোচ্ছলভাবে কথা বলে চলেছেন সবার সঙ্গে। তবে হঠাৎ হলো কি? আমার মনে এসব কথারই আন্দোলন চলছিল ততক্ষণ। এমন সময় বিক্রম বলে উঠল, আচ্ছা বাপ্পাদিত্য বাবু, কিছুক্ষণ ধরে আপনাকে বেশ
চিন্তিত দেখাচ্ছে। কিছু কি হয়েছে? যদি বিশেষ কোনো ঘটনা ঘটে থাকে তবে বলতে পারেন। খানিকক্ষণ সব চুপ। মনে মনে যেন কোনো একটি ঘটনা সাজিয়ে চলেছেন ভদ্রলোক। মিনিট দুয়েক পর নীরবতা ভেঙে উঠে বলে উঠলেন বাপ্পাদিত্যবাবু। বিক্রমবাবু, আপনার পরিচয় পাওয়ার পর থেকে আমার মনে একটি কথা ক্রমশ আন্দোলিত হয়ে চলেছে। প্রথমেই বলে রাখি, আমার গন্তব্যস্থল হলো গিয়ে চাঁদপুর গ্রাম। এক্ষেত্রে অবশ্য ভ্রমণ নয়, বরং মাসতুতো ভাইয়ের বিপদে তার পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এই যাত্রা বলতে পারেন। আসলে কয়েকদিন পূর্বে মাসির একটি চিঠি আসে আমার কাছে। তার ভিতরকার বিষয়বস্তু দেখে এক প্রকার চমকে উঠি আমি। বলছিলাম, সেই চিঠিখানি পড়বেন একবার? হ্যাঁ, অবশ্যই। যদি সেটা এখন আপনার কাছে উপস্থিত থাকে তবে নির্দ্বিধায় দিতে পারেন। বিক্রমের কথা মতো এবার পকেট থেকে একটি কাগজ বের করে সেটি আমাদের দিকে বাড়িয়ে দিলেন ভদ্রলোক। খামের ভেতর থেকে চিঠিটি বার করে এবার পড়তে লাগলো বিক্রম। পত্রখানির বিষয়বস্তু এরকম: প্রিয় বাপ্পাদিত্য, অনেক দিন হয়ে গিয়েছে তুমি আর আমাদের এখানে আসোই না। আজ বেশ উৎকণ্ঠার সাথেই এই চিঠিটা তোমায় লিখতে হচ্ছে। আসলে বিগত বেশ কয়েকদিন ধরেই তোমার ভাই খুব অসুস্থ। কোনো এক অজানা কারণে শরীর থেকে বেশ খানিকটা করে রক্ত কম হয়ে চলেছে প্রতিনিয়ত। গ্রামের কিছু মানুষের দাবি এসবের পিছনে নাকি অশরীরী আত্মার হাত রয়েছে। জানি তুমি শহরে থাকো, এসব কিছুই হয়তো বিশ্বাস করবে না, তবে সময় করে একবার ঘুরে গেলে খুব ভালো হয় বাবা। ইতি, তোমার মাসি। এতখানি পড়ে চুপ করল বিক্রম। ওর কপালে এখন বেশ কয়েকটা ভাঁজ। দেখুন বাপ্পাদিত্যবাবু, অশরীরী কিংবা এ সকল জিনিসের ওপর আমার বিশ্বাস নেই। তবে এক্ষেত্রে আপনার মাসতুতো ভাইয়ের শরীর থেকে রক্ত কম হওয়ার কারণ খুঁজে বের করা প্রয়োজন। আচ্ছা, একটা প্রশ্ন, আপনার ভাইয়ের বয়স কত, কিংবা কি করে সে? আপনাকে আমি প্রথমেই বলেছিলাম যে ছোটবেলায় মাসির বাড়িতেই বড় হই আমি। এরপর গ্রাম থেকে শহরে চলে আসলেও দীর্ঘদিন থাকার কারণে সেখানকার চিন্তাধারার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়েছি। ফলে অশরীরী বিষয়ে একদম যে বিশ্বাস নেই তা নয়। আর হ্যাঁ, আমার ভাইয়ের বয়স 17 বছর। তবে এটুকু বয়সে কি করে জানি না বিক্রমবাবু। আচ্ছা, আপনারা কোথায় গিয়ে উঠবেন? মানে যদি কোনো প্রয়োজন হয়। বেশ কিছুক্ষণ ধরে সবটা শোনার পর এবার পাশ থেকে বলে উঠল সায়নী। আসলে আমার দুঃসম্পর্কের এক মামা থাকেন এই চাঁদপুর গ্রামে। বহুদিন হয়ে গিয়েছে সেখানে যাওয়াই হয়নি, তাই কয়েকদিনের ছুটিতে ঘুরে আসা বলতে পারেন। আমার মামার নাম ভবেশ মুখোপাধ্যায়। ও, ভবেশ কাকা? হ্যাঁ, ওনাকে তো ভালো করেই চিনি। ছোটবেলায় বেশ কয়েকবার কাকার বাড়িতে গিয়েছিলাম। ওখান থেকে মিনিট খানেক দূরে আমার মাসির বাড়ি। তাহলে তো ভালোই হলো বিক্রমবাবু। বলছিলাম, যদি কোনো প্রয়োজন হয় তবে। আপনি কোনো চিন্তা করবেন না, যদি প্রয়োজন হয় তবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যতটা সম্ভব সাহায্য করারই চেষ্টা করব। সন্ধ্যে 7:30 ভবেশ বাবুর বাড়ির নিকট উপস্থিত হলাম আমরা। বাপ্পাদিত্যবাবু অবশ্য আমাদের সঙ্গে আসেননি। আমার একটি কাজ রয়েছে, আপনারা আসুন, আমি কাজ সেরে পৌঁছে যাব। এই বলে বিদায় নেন ভদ্রলোক। নতুন স্থানে বেড়াতে এলেও এক্ষেত্রে ট্রেনে ওই ব্যক্তির কথাগুলি যেন ক্রমশ মাথায় ঘুরে চলেছে। বিক্রমের চোখ মুখ দেখে বোঝা যায় যে ও নিজেও বেশ চিন্তিত। তবে অপরদিকে দীর্ঘ বহু বছর পর মামার সান্নিধ্যে আসার দরুন অতীতের সব ঘটনাই যেন ভুলে মেরে দিয়েছে সায়নী। বেশ উত্তেজিত হয়ে সে বললে, আহা, কতদিন পর আবার আসা, ভেবেই যে কত রোমাঞ্চিত লাগছে
সেই মাঠ, সেই পুকুর, গাঁয়ের রাস্তাঘাট কিছুই যেন বদলায়নি। তাড়াতাড়ি এসো। মাথায় একরাশ চিন্তা ঘুরলেও সেসবগুলোকে এক প্রকার দমিয়ে বিক্রম বললে, হ্যাঁ চলো, এতদিন ধরে তোমার মুখেই শুনে এসেছি, এবার চক্ষু মেলিয়া দেখব সব। কি হে কমল, গ্রামের এমন পরিবেশ কিন্তু শহরাঞ্চলে পাবে না বন্ধু। হ্যাঁ তা উচিত বলেছ, তবে এতখানি পথ পেরিয়ে আসলেও খুব একটা লোক কিন্তু চোখে পড়ল না, যেন অন্ধকার গ্রাস করেছে এলাকাটা। আসলে আজ শনিবার, তার উপর রাত হতে চলল। এসব জায়গায় তাড়াতাড়ি অন্ধকার নামে বন্ধু, তাই হয়তো। ওসব এখন বাদ দাও। এভাবে খানিকক্ষণ কথোপকথন শেষে দরজায় কড়া নাড়ল বিক্রম। বাড়ির ভেতর প্রবেশ করতে না করতেই চলল এক প্রকার আপ্যায়ন। যদিও দোতলা বাড়িটিতে মানুষ বলতে কেবল ভবেশ মুখোপাধ্যায়। সায়নীর মুখে শুনেছিলাম ভবেশবাবু আর ওনার স্ত্রী একসঙ্গেই থাকেন, তবে খানিক সময় পরেই সবটা পরিষ্কার করলেন ভদ্রলোক। যদিও তার পূর্বে ওনার একটা বিবরণ দেওয়া প্রয়োজন। ভবেশ মুখোপাধ্যায়ের বয়স 60-এর ওপর হলেও সেটা দেখে আন্দাজ করা ভারী মুশকিল। এই বয়সেও একটা মানুষ এত সুঠাম দেহের অধিকারী যে কিভাবে হন তা ভদ্রলোককে না দেখলে বিশ্বাস করা কঠিন। উচ্চতায় বেশ লম্বাটে ধরনের, চোখের চশমা বেশ মানিয়েছে মানুষটিকে। মামির ব্যাপারে সায়নীর প্রশ্নের জবাবে ভবেশবাবু বলে উঠলেন, আমাদের গ্রামের যা পরিস্থিতি তাতে এখানে থাকাই এক কথায় অসম্ভব হয়ে উঠেছে, বুঝলে। দুদিন পূর্বে তোমার মামি বলল যে কয়েকদিনের জন্য ওর বোনের বাড়িতে ঘুরে আসতে চায়, তাই আমিও আর আপত্তি করিনি। এখন একাই থাকছি, সুতরাং তোমরা আসায় বেশ ভালোই হলো মা। বর্তমানে বিক্রমের কপালে চিন্তার বলিরেখা যেন আরো বেড়ে উঠেছে। ভবেশবাবুর কথার রেশ ধরেছে বললে, গ্রামের পরিস্থিতি বলতে আপনি কোন দিকে ইঙ্গিত করতে চাইলেন? মানে এখানে কি এমন হয়েছে যে? কি আর বলি বাবা, তোমরা শহরের মানুষ, এসব বিশ্বাস করবে না, কিন্তু আমরা এখানে থাকি তো, তাই কিছু এমন বিষয় থাকে যেগুলি কোনো বিজ্ঞান মানে না। সত্যি বলতে গেলে আমরা এই গ্রামের মানুষরা সবাই একসাথে হেসে খেলেই থাকি। সায়নী তো সবটাই জানে। ও যখন ছোটবেলায় আসতো তখন দেখতো কিভাবে প্রতিটা মানুষ মিলে মিশে বসবাস করছে। তবে গত 1 মাস ধরে যেন কোনো এক ছায়া ভর করেছে গোটা চাঁদপুর গ্রামকে। দিনের পর দিন পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে চলেছে। হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু ঠিক কি এমন হয়েছে সেটা যদি একটু খোলসা করে বলেন। আমার এখনো পরিষ্কার মনে আছে, আজ থেকে ঠিক 1 মাস আগের কথা। আমাদের এখান থেকে মিনিট 10-এর দূরত্বে একটি বাড়িতে প্রথম ঘটে ভয়ঙ্কর এক ঘটনা। ওই বাড়ির ছেলে, বয়স ধরো 10 কি 12 হবে, বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিল সে। এরপর ধীরে ধীরে দেহের রক্তের পরিমাণ কমতে থাকে। তার রক্তাল্পতার পাশাপাশি শরীর ক্রমাগত দুর্বল হয়ে যায় এবং এরপর একদিন অবশেষে মারা যায় সেই ছেলেটি। প্রথমে এটিকে সাধারণ মৃত্যু বলেই ধরে নেয় পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা। তবে পরবর্তী সময়কালে একের পর এক বাড়িতে ঘটতে থাকে এই একই ঘটনা। ইতিমধ্যেই মোট 10 জনের প্রাণ গিয়েছে। জানি না কবে শেষ হবে মৃত্যুর এই ভয়ঙ্কর খেলা। তবে এখানে একটা বিষয় আছে, আর তা হলো অসুস্থ হওয়ার পূর্বে এক বিশেষ স্থান দিয়ে যাতায়াত করেছিল এরা প্রত্যেকেই। সায়নী, গ্রামের দক্ষিণ প্রান্তে সেই বট গাছটার কথা তোর মনে আছে?
আর বর্তমানে বর্তমানে সেটাই হয়ে উঠেছে এক অভিশপ্ত স্থান। গ্রামবাসীরা যাওয়া আসা কার্যত ছেড়েই দিয়েছে। তোমরা সহজে বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্যি যে মৃতদের মধ্যে অধিকাংশরাই ওই বট গাছের পাশ দিয়ে বাড়ি ফেরে, আর তারপর থেকেই শুরু হয় এক বীভৎস হিসাব। এতখানি বলে চুপ করলেন ভবেশবাবু। ভদ্রলোকের এ সকল কথা শুনে বুকটা বারখানেক ঢিপ ঢিপ করে উঠল। তবে পর মুহূর্তেই বিক্রমের দিকে তাকিয়ে দেখি যে ওর চোয়াল শক্ত। এসব অবান্তর জিনিসে আমার বন্ধুর যে কোনো কালেই বিশ্বাস নেই তা বলা বাহুল্য। তবে এসবের পিছনে কি রয়েছে কোনো রহস্য, এসবই ভেবে চলছিলাম। তবে এর মাঝে খানিক হেসে ভদ্রলোক বলে উঠলেন, এখন তোমরা এসে গিয়েছো, ফলে আমার আর কোনো চিন্তা রইল না। সত্যি বলতে সায়নীমা, তোমায় দেখে খুব নিশ্চিন্ত লাগছে। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি বরং খাওয়ার দিকটা দেখি, কেমন? রবিবার সকাল। গতকাল রাতে ঘুমটা বেশ ভালোই হয়েছে। স্নান সেরে প্রাতরাশের টেবিলে গিয়ে দেখি বেশ গম্ভীর হয়ে বসে রয়েছেন ভবেশবাবু। পাশে বসা বিক্রমের উদ্দেশ্যে ধীর গলায় জিজ্ঞাসা করলাম, কি ভায়া, ভদ্রলোকের কি এমন হলো? আমি আর সায়নী এইমাত্রই উপস্থিত হলাম, এখনো বিশেষ কোনো কথা হয়নি। দাঁড়াও, একবার জিজ্ঞাসা করে দেখি। এই বলে ভদ্রলোকের উদ্দেশ্যে বিক্রম বলল, ভবেশ মামা, কিছু কি হয়েছে? আপনার চোখ মুখ বলে দিচ্ছে কোনো কারণে আপনি বেশ চিন্তিত রয়েছেন। কি হয়েছে খুলে বলুন। এরপর বেশ কিছুক্ষণ সময় চুপ করে রইলেন ভদ্রলোক। ঘরের ভেতর যেন এক নিস্তব্ধতা বিরাজ করে চলেছে। যদিও অবশেষে মুখ খুললেন তিনি। কি আর বলি বাবা, গতকাল তো তোমাদের সব কথাই খুলে বললাম। আজ সকালে আরো এক দুঃসংবাদে মনটা একেবারে ভেঙে গেল, বুঝলে? মানে আবারও কি কারুর? ঠিকই ধরেছ বাবা। আমাদের এখান থেকে মিনিট খানেক দূরে চট্টোপাধ্যায় বাড়ি। ওদের ছেলে সমীর, বয়স ওই 17 বছর হবে। কয়েকদিন ধরেই অসুস্থ ছিল। গতকাল রাতে নাকি শেষ পর্যন্ত মারা যায় সে। আমি ভাবছি নিরুপমা দেবীর কথা। ছেলে মারা গেলে তার মায়ের মনের পরিস্থিতি কি হয় তা কেবল সেই জানে। কি ভগবান, রক্ষা করো তুমি। ভবেশবাবুর কথায় চমকে উঠলাম। উৎকণ্ঠার সুরে বিক্রম এবার ট্রেনের সকল ঘটনাই খুলে বলল ভদ্রলোককে। হ্যাঁ, বাপ্পাদিত্যকে তো চিনি, ওর মাস্তুতো ভাই তো সমীর। কিন্তু এত ছোট বয়সে কি করে যে এসব হলো? খাওয়া শেষে মুহূর্তের মধ্যেই তৈরি হয়ে নিল বিক্রম। কমল, তাড়াতাড়ি নাও, দ্রুত একবার বাপ্পাদিত্যবাবুর বাড়ি যেতে হবে। পরবর্তীতে ভবেশবাবুর বর্ণনা মতো মিনিট 10-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম ঘটনাস্থলে। আমাদের দেখে দ্রুত এগিয়ে এলেন বাপ্পাদিত্যবাবু। চেহারায় এক বিধ্বস্ত ভাব স্পষ্ট লক্ষ্য করা যায়। বিক্রমবাবু, এসেছেন আপনি? কি হয়ে গেল দেখুন। গতকাল একটা কাজ সেরে রাত 8টায় পৌঁছই এখানে। তখন থেকেই শরীরের অবনতি হতে থাকে ওর। এরপর মাঝরাতে সব শেষ। আমি না আসলে তো। অশ্রু ভরা চোখে বিক্রমের দিকে চাইল ভদ্রলোক। এক রাতে এত ঘটনার সাক্ষী থাকতে হবে তা বোধ করি কল্পনাই করতে পারেননি বাপ্পাদিত্যবাবু। শান্ত হন। বর্তমানে পুত্র শোকে ব্যাকুল হয়ে উঠেছেন নিরুপমা দেবী। ওনার পাশে এখন আপনাকেই থাকতে হবে, তাই নিজেকে শক্ত করুন। হ্যাঁ মশাই, আপনি ঠিকই বলেছেন, কিন্তু ছোটবেলায় যাকে কোলে নিয়ে গোটা গ্রামে ঘুরে বেড়াতাম, যে ভাইকে দেখার জন্য ছুটে আসা, সে আজ আমাদের মধ্যে নেই।
এটা যেন বিশ্বাস করতে পারছি না। তবে কি এসব কোনো অভিশাপ? কিচ্ছুটি বুঝতে পারছি না বিক্রমবাবু। আচ্ছা, বলছিলাম, সমীরের দেহ কি পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হবে? না মশাই, গতকাল মাসির কাছে সব ঘটনাই শুনি, কিভাবে গ্রামে একের পর এক মানুষ রহস্যজনকভাবে প্রাণ হারিয়ে চলেছেন, সবটাই জেনেছি। গ্রামবাসীদের মতে সকল মৃত্যুর পিছনে কোনো এক অশরীরী আত্মা এবং ভয়ঙ্কর অভিশাপের হাত রয়েছে। সেই কারণে মৃতদেহগুলিকে কোনো মতে সৎকার করলেই বাঁচে তারা। তাই এক্ষেত্রে ওইসব পরীক্ষা নিরীক্ষার কোনো প্রশ্নই ওঠে না। খানিক চুপ করেন বিক্রম। বাপ্পাদিত্য বাবুর সাথে আরো দু একটি কথা হওয়ার পর অবশেষে বাড়ির ভিতরে প্রবেশ করলাম আমরা। ছোট্ট একটি ঘরে সামনেই পড়ে রয়েছে ছেলেটির দেহ। তাকে জড়িয়ে এক নাগাড়ে কেঁদে চলছেন নিরুপমা দেবী। পুত্র হারার শোকে বিহল মহিলাকে দেখে বেশ খারাপই লাগলো। এখানে ঘরের ভেতর লোক বলতে কেবল মাত্র 3 জন। বুঝতে পারলাম কোনো এক অজানা ভয় গ্রাস করেছে গোটা গ্রামটিকে। সময় নষ্ট না করে এবার ঘরের ওই প্রান্তের দিকে এগিয়ে গেল বিক্রম। খানিকক্ষণ ধরে ও সবটা পর্যবেক্ষণ করল। ঘড়িতে এখন 10:30। বাপ্পাদিত্য বাবুকে সান্ত্বনা দিয়ে বর্তমানে গ্রামের পথে হেঁটে চলেছি আমি আর বিক্রম। ভাইয়া, ছেলেটির মৃতদেহ দেখে বিশেষ কিছু আন্দাজ করতে পারলে নাকি? মানে এখানকার গ্রামবাসীরা যা বলছে সেটাই কি? কমল, তুমি কবে থেকে এসব ভণ্ড জিনিসে বিশ্বাস করতে লাগলে? হ্যাঁ, সমাজের বুকে সকল অপরাধের পিছনে হাত থাকে আমাদেরই। অনেক ক্ষেত্রে এগুলোকে ভৌতিক কর্মকাণ্ডের চেহারা দেওয়া হয় কেবল। তবে হ্যাঁ, ওর গলার দিকে কোনো কিছু কামড়ানোর দাগ স্পষ্ট লক্ষ্য করেছিলাম। তবে সেটা কি? আরেকটা ব্যাপার, থাক বরং সেটা। না কমল, দেহগুলোর পোস্টমর্টম না হলে বিশেষ কিছু বোঝা সম্ভব নয়। আর এখানেই হলো মূল সমস্যা, বুঝলে? আচ্ছা বিক্রম, বলছি কাল রাতে ভবেশবাবুর বলা কথাগুলো মনে আছে? ভদ্রলোক জানান যে গত 1 মাসে মারা যাওয়া সকলের শরীরেই কিছু একটা কামড়ানো দাগ দেখা দিয়েছে। অর্থাৎ এই মৃত্যুগুলি যে একে অপরের সঙ্গে যুক্ত, সেটা তো অস্বীকার করার উপায় নেই, তাই না? ওটাই তো চিন্তার বিষয়। এ সকল ঘটনার পিছনে কোনো একটা রহস্য তো আছেই, আর তা বের করাই হলো আমাদের মূল লক্ষ্য। চলো এখন বরং বাড়ি ফিরি। মাথায় বেশ কয়েকটা খটকা ঘুরে চলেছে। দেখা যাক ভবেশ মামা যদি কোনো রহস্যের উদ্ঘাটন করতে পারেন। বাড়ি ফিরতেই আমাদের দিকে হন্তদন্ত হয়ে দৌড়ে এলেন ভবেশ মুখোপাধ্যায়। বেশ চিন্তিত সুরে ভদ্রলোক বললেন, বলি তোমরা ঠিক আছো তো? মৃতদেহের বেশি কাছে যাওনি নিশ্চয়ই? সাবধান, ওই অশরীরই ভয়ানক। দেখুন, এ সকল জিনিসের প্রতি আমার বিশ্বাস নেই বলতে পারেন। তবে হ্যাঁ, একের পর এক মৃত্যুর নেপথ্যে যদি কোনো ষড়যন্ত্র লুকিয়ে থাকে, তবে তার শেষ দেখে ছাড়ব আমি। বিক্রমের এই কথাগুলো শুনে সামনের চেয়ারে ধপ করে বসে পড়লেন ভদ্রলোক। ভয়ার্ত গলায় তিনি বলে চললেন, আমার কাজ তোমাদের সাবধান করা। সায়নীমাকে সেই ছোটবেলা থেকে দেখছি, আমার কোলে কোলেই ওর বড় হয়ে ওঠা। তাই এটা কখনোই চাইব না যে তোমাদের বড় কোনো ক্ষতি হয়ে যাক। আমি আপনার মনের পরিস্থিতি বুঝতে পারছি। তবে আমাদের পৃথিবীতে এমন বহু জিনিস থাকে যার ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। যে মুহূর্তে মানুষ কোনো কারণ খুঁজে পায় না, তখন তার মনে বিস্তার করে এ সকল অশরীরী কিংবা অভিশাপের তত্ত্ব। সায়নীর যে কিছু হবে না এই বিষয়ে আমি আপনাকে আশ্বস্ত করছি। তবে এই মুহূর্তে কয়েকটা প্রশ্ন রয়েছে, যদি সেগুলোর উত্তর দেন তবে খানিক সুবিধা হবে। হ্যাঁ, আমি যতটুকু জানি সেই মতো করে সব রকমভাবেই সহায়তা করার প্রয়াস করব। আমাদের এই সকল কথোপকথন চলার মাঝে 3 কাপ চা হাতে ঘরের ভিতর প্রবেশ করলো সায়নী।
গতকাল থেকে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে তার দরুন সেও যে ভারী চিন্তিত সেটা তার চেহারায় স্পষ্ট ধরা পড়ছে। গরম চায়ে চুমুক দিতে দিতে বিক্রম বলে চলল, গতকাল এখানে আসার পর থেকে যা যা জানতে পারি সেগুলি এক সূত্রে জুড়লে বিষয়খানি অনেকটা এরকম দাঁড়ায়। বিগত বেশ কয়েক দিন ধরেই গ্রামের বুকে একের পর এক মানুষ প্রাণ হারিয়ে চলেছে। প্রতিটি ক্ষেত্রে রক্ত কমে যাওয়া, শারীরিক দুর্বলতা এবং পর মুহূর্তে মৃত্যু ঘটে। আজ এও জানতে পারলাম যে মৃতদের প্রত্যেকের গলার কাছে কামড়ানোর একটা দাগ লক্ষ্য করা গিয়েছে। বাপ্পাদিত্যবাবুর ভাইও ঠিক সেই কারণেই মারা যায়। এখন আমার প্রশ্ন, এই কামড়ের দাগ আসলে কার? কোন রহস্য লুকিয়ে আছে এর পেছনে? আমার ধারণা এই গ্রামে কোনো এক পিশাচের নজর পড়েছে। প্রত্যেকের শরীর থেকে রক্ত চুষে খাচ্ছে সে। জানি না, কোনদিন হয়তো আমাকেও। ভেঙে পড়বেন না, আমরা যখন এসে গিয়েছি তখন নিশ্চিন্তে থাকতে পারেন। তবে একটা কথা, ওই বট গাছের রহস্যটা ঠিক কি? আর অসুস্থ থাকাকালীন গ্রামবাসীরা কি কোনো ওষুধ গ্রহণ করেছিলেন? মানে ওই স্থানে হাসপাতাল কিংবা কোনো চিকিৎসক আছেন যেখানে এই রোগের উপশম মিলতে পারে? এটা তো কোনো সাধারণ রোগ নয় বাবা, এর কোনো চিকিৎসাই নেই। তবে হ্যাঁ, আমাদের এই গ্রামে ভোলা ডাক্তার নামে এক ব্যক্তি থাকেন। ভদ্রলোকের বাড়ির সাথে একটি বৈদ্যশালাও রয়েছে। এলাকায় কেউ অসুস্থ হলে সেখানেই চলে তার চিকিৎসা। এখনো পর্যন্ত যারা মারা গিয়েছে তারা প্রত্যেকে ভোলা ডাক্তারের কাছে যায়। তবে সাধারণ ওষুধে কমবে না ব্যাধি। আর হ্যাঁ, আরেকটি কথা, গতকাল ওই যে বটগাছের ব্যাপারে বলেছিলাম, ওটা বর্তমানে এক অভিশপ্ত জায়গা হয়ে দেখা দিয়েছে। বললে বিশ্বাস করবে না, কিন্তু গত সপ্তাহে ওই এলাকা থেকে পরপর 4 জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। প্রত্যেকের শরীরে ছিল কামড়ানোর সেই দাগ। এমনকি পরবর্তী সময়ে তাদের কাউকে আর বাঁচানো সম্ভব হয়নি। এখনো কি তোমাদের মনে হয় যে এ সকল মৃত্যু খালি সাধারণভাবেই হয়ে চলেছে? দেখুন, এই বিষয়ে এখনো পর্যন্ত বিশেষ কোনো প্রমাণ আমার হাতে আসেনি। আচ্ছা, শেষ প্রশ্ন একটা, এই গ্রামে কোনো মানুষ রয়েছেন যিনি এ সকল বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারবেন? হ্যাঁ, আছে। এই এলাকার জমিদার বাবু স্বপন মজুমদার। এখান থেকে মিনিট 20 গেলে 3 তলা সুসজ্জিত একটি বাড়ি চোখে পড়বে। ওখানেই থাকেন ভদ্রলোক। এক কথায় বলতে গেলে গ্রামে যে সকল ঘটনা হয়ে চলেছে তা তাঁর নখ দর্পণে। আর কিছু সময় পরই হয়তো অস্ত যাবে সূর্য। বিকেলের শেষ আলোটাও নিভে যাবে এবং ধীরে ধীরে অন্ধকার গ্রাস করবে গোটা এলাকাকে। মনে কিছুটা ভয় নিয়েই বর্তমানে গ্রামের একটি পথ ধরে হেঁটে চলেছি আমি আর বিক্রম। দুপুরে ভাত আর কচি পাটার ঝোল খেয়ে ঘুমটা বেশ জম্পেশ হয়েছিল, যদিও বিক্রমের ডাকে নিদ্রায় ব্যাঘাত ঘটে। এখন জমিদার স্বপন মজুমদারের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা। বিক্রমের মতে গ্রামে যে সকল ঘটনা ঘটে চলেছে সেই সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত হওয়ার জন্য স্বপনবাবুর বাড়ি নাকি যেতেই হবে। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর অবশেষে 3 তলা একটি বাড়ির নিকট উপস্থিত হলাম আমরা 2 বন্ধু। ভবেশবাবুর কথা মতো ভিতরে প্রবেশ করার মিনিট খানেকের মধ্যেই এসে উপস্থিত হলেন জমিদার মশাই। 60 বৃদ্ধ, মাঝারি উচ্চতার, চোখে মুখে চিন্তার গুলি রেখা স্পষ্ট। যদিও ভিতরে প্রবেশ করে বাড়ির সাজসজ্জার দিকেই প্রথম নজর যায় আমার। দেয়ালে টাঙানো একাধিক চিত্রমূর্তির সম্ভার দেখে স্পষ্ট বোঝা যায় বাড়ির মালিক বেশ শৌখিন মানুষ। পরবর্তীতে আমাদের উদ্দেশ্যে বেশ গম্ভীর স্বরে বলে উঠলেন ভদ্রলোক, নমস্কার বিক্রমবাবু, আপনার মতো বিখ্যাত মানুষের সঙ্গে যে সাক্ষাৎ হবে তা কল্পনা করতে পারিনি। আর হ্যাঁ কমলবাবু, আপনার কাজের আমি বড় ভক্ত। আমি স্বপন মজুমদার,
প্রাসাদের ন্যায় এ বাড়িতে একাই থাকি। দেখাশোনার জন্য এক চাকর রয়েছে। যাকে আসুন আসুন। এই বলে সামনের দুটি চেয়ারে বসার আহ্বান জানালেন তিনি। বিক্রমের মুখের দিকে তাকিয়ে দেখলাম বেশ হতবাক হয়ে পড়েছে। যদিও মুহূর্তের মধ্যে সেই ভাবটি কাটিয়ে চেয়ারে বসতে বসতে সে বললে, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, তবে আমাদের পরিচয়। আমি এই গ্রামের জমিদার, বুঝতেই তো পারছেন। এখানে কি কি হয় সব খবর আমার কাছে পৌঁছে যায়। গতকাল ভবেশের বাড়িতে আপনারা এসে পৌঁছেছেন কি, তাই তো? এসব খবর আমি ঠিকই পেয়ে যাই। তবে হ্যাঁ, এখানে আসার বিশেষ কোনো প্রয়োজন? তাহলে এই এলাকায় আপনার যে বেশ প্রতিপত্তি আছে তা বলতেই হয়। যাই হোক, কাজের কথায় আসি। কয়েকদিন ছুটি কাটানোর জন্যই এই গ্রামে আমাদের আসা। তবে পৌঁছানোর পর থেকে যেভাবে একটার পর একটা খারাপ খবর কানে আসছে, তাতে চুপ করে বসে থাকা যায় না। আমার পেশা সম্পর্কে আপনি তো জানেনই। গ্রামবাসীদের অনুমান এসব ঘটনার পিছনে নাকি কোনো অশরীরীর হাত রয়েছে। তবে আমি এই তথ্য মানতে নারাজ। এর নেপথ্যে যদি কোনো ষড়যন্ত্র থাকে তা খুঁজে বার করবই। সেই কারণেই আপনার কাছে আসা। বিক্রমের কথা শেষ হওয়ার পর বেশ খানিকক্ষণ ব্যাপী আমাদের পর্যবেক্ষণ করে নিলেন ভদ্রলোক। এরপর মুচকি হেসে তিনি বললেন, তা বুঝেছি, কিন্তু আমি কিভাবে সহায়তা করতে পারি? আর হ্যাঁ, আরেকটি কথা, এই প্রসঙ্গে গ্রামবাসীদের সঙ্গে সম্পূর্ণ একমত আমি। আপনারা শহরের মানুষ বলে বিশ্বাস করেন না, কিন্তু আপনি বলুন মশাই, একের পর এক মানুষ যেভাবে প্রাণ হারিয়ে চলেছে তার পিছনে কারণ কি? গ্রামে একটি বট গাছ রয়েছে, সে সম্পর্কে আপনারা নিশ্চয়ই শুনেছেন। ওখানে প্রত্যেকের যাওয়া আর তারপর তাদের শারীরিক অসুস্থতা এবং মৃত্যু। আমি বলি কি, আপনারা সাবধানে থাকুন আর যতটা সম্ভব বাড়ি থেকে কম বের হবেন। আচ্ছা স্বপনবাবু, আপনি কি বাড়িতে একাই থাকেন? মানে আপনার স্ত্রী কিংবা সন্তান কেউ? বহু বছর পূর্বে স্ত্রী মারা যায়। আমার এক ছেলে রয়েছে, নাম কমল। যদিও সে আমার সাথে থাকে না, পড়াশোনার জন্য শহরে পাঠিয়েছি ওকে। এখন ভাবি ভালোই হয়েছে। এই পরিস্থিতিতে গ্রামে থাকার চেয়ে বরং ওখানেই থাকুক। আচ্ছা কমল মানে আপনার ছেলের বয়স ঠিক কত? তা 10 বছর। আসলে সবাই বলে যে আমাদের গ্রামে পিশাচের ছায়া আছে, তাই ওর সম্পর্কে বিশেষ কিছুই বলতে চাই না আমি। বেশ, তবে আগ্রহের বশে আর একটা প্রশ্ন করতে চাই। এইটুকু বয়সে আপনি ছেলেকে শহরে পাঠিয়ে দিলেন? মানে এই বয়সে কলকাতার মতো জায়গায় নিজেকে মানিয়ে নেওয়া অত সহজ নয় মশাই। হ্যাঁ, এটা আপনি মন্দ বলেননি। তবে কি বলুন তো বিক্রমবাবু, সব কিছু মানিয়ে অগ্রসর হওয়ার নামই জীবন। আচ্ছা, আমার বিশেষ কয়েকটি কাজ রয়েছে, তো আপনারা। বুঝলাম, এবার আমাদের উঠতে হবে। ঘড়ির কাঁটা ঢং ঢং করে 10টার ঘর ছুটেই ঘরে প্রবেশ করলো বিক্রম। আচ্ছা ভাইয়া, স্বপন বাবুর বাড়ি থেকে ফেরার পর তুমি কি ভেবে চলেছো বলো তো? কোনো কিছু সন্দেহ করেছো কি? কথাটা শেষ হতে না হতেই আমার দিকে একটি কাগজ বাড়িয়ে দিয়েছে। মিনিট খানেক সব চুপ। সিগারেটের প্রথম ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে চলল বিক্রম, জমিদার মশাইয়ের কথা অনুযায়ী বর্তমানে ওনার ছেলে কলকাতা শহরে রয়েছে। তবে এখানেই দুটো খটকা যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না। যেমন কোন দিকে ইঙ্গিত করছো তুমি? স্বপনবাবুর ঘর থেকে বের হওয়ার সময় দেওয়ালের দিকে নজর যায়। রং আর তুলি দিয়ে বেশ কিছু ছবি আঁকা আছে। সেগুলো দেখে বাচ্চাদের হাতের কাজ বলেই মনে হয়। একই সঙ্গে তা যে ইদানিং কালেই করা হয়েছে
সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হলো, যদি ওই বাড়িতে জমিদার মশাই একাই থাকেন তবে। এছাড়াও বাড়িটা থেকে বের হওয়ার সময় একটা কাগজ পড়ে থাকতে দেখে সেটা তুলে নিয়ে আসি। বর্তমানে সেটা তোমার হাতেই রয়েছে, একবার দেখো তো সেখানে কি লেখা রয়েছে। বিক্রমের কথা মতো এবার কাগজটি খুলতেই চোখে পড়ল দুটি লাইন। রঞ্জিত প্রাণ রঞ্জিত মৃত্যু, জন্ম যেথায় বৃথা, আত্মা ভ্রষ্ট রক্ষক ভ্রষ্ট, শোনো মোর কথা। কাগজে লেখা দুটি লাইন কার্যত ধাঁধা বুঝলেও তার আগে পিছে কিন্তু কিছুই মাথায় ঢুকলো না। খালি বিক্রমকে একবার প্রশ্ন করলাম, এই লাইন দুটির অর্থ কি, আর কেই বা এটা লিখেছে, কিছুই তো বুঝতে পারছি না। সেটাই তো ভাবছি বন্ধু। আজ বোধ করি রাত জাগতে হতে পারে। ভালো কথা, আগামীকাল সকালে ভোলা ডাক্তারের বাড়ি যেতে হবে, কেমন? পরের দিন সকালে ঘুমটা তাড়াতাড়ি ভাঙতেই পাশের ঘরে গিয়ে দেখি বিক্রম নেই। সায়নীকে জিজ্ঞেস করা এসে বলল, আর বলো না গো, কাল সারা রাত এক প্রকার জেগেই কাটিয়েছে তোমার বন্ধু। কি একটা কাগজ খুলে বসেছিল যেন। আজ সকালে উঠে দেখি সে গায়েব। গ্রামে যে সকল ঘটনা ঘটে চলেছে তাতে সাবধানে থাকার কথা, তার পরিবর্তে এদিক ওদিক ঘুরে চলেছে। আমার কি চিন্তা হয় না বলো তো? তাকে এক প্রকার সান্ত্বনা দিয়ে বললাম, আচ্ছা তুমি চিন্তা করো না, আমি দেখছি। বাইরে বের হতে যাব এমন সময় বিক্রম হাসি মুখে ঘরে ঢুকলো। কমল, এত দেরি করে ঘুম থেকে উঠলে হয়? এর মধ্যে আমার প্রাতঃভ্রমণ পর্যন্ত হয়ে গেল। যাই হোক, দ্রুত তৈরি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। সকাল 9:30। ভোলা ডাক্তারের বাড়িতে উপস্থিত আমরা। বেশ হাসি খুশি স্বভাবের মানুষ বলা যায় তাকে। বিক্রমকে দেখেই এক প্রকার লাফিয়ে উঠে বলে বসলেন, আরে কি ভাগ্য! আমার মতো গরিবের বাড়িতে যে বিক্রমবাবুর পায়ের ধুলো পড়বে তা বিশ্বাস করা ভারী মুশকিল। আরে আসুন আসুন, ভিতরে আসুন। যদিও এর মাঝেই বিক্রমের একটি কথায় হতচকিত হয়ে পড়েন ভদ্রলোক। আমাদের দুজনকেই চমকে সে বলে ওঠে, ভোলাবাবু, আপনার হাতের এই দামি ঘড়ি আর ঘরের সাজসজ্জা দেখে মনে হয় না যে আপনি গরিব। বরং চিকিৎসা দ্বারা যে ভালোই পসার করেছেন তা স্পষ্ট। বর্তমানে একটি বড় হল ঘরে বসে আমরা। গত কয়েকদিনে গ্রামে মৃত্যুর হার যেভাবে ক্রমাগত বেড়েই চলেছে সেই বিষয়ে নতুন করে কিছু বলার নেই। একই সঙ্গে মৃতদের মধ্যে প্রায় প্রত্যেকেই আপনার কাছে চিকিৎসা করাতে আসেন। ফলে এই বিষয়ে আপনি আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন, সেই কারণেই এখানে আসা। তাই বেশি সময় না নিয়ে মাত্র কয়েকটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, অবশ্য যদি আপনার অনুমতি থাকে তবেই। আরে কি যে বলেন মশাই, আপনি হলেন ডিটেকটিভ মানুষ, আমি যা জানি সব বলবো। তবে গ্রামের মানুষ হওয়ায় এখানকার চিন্তাধারা যে আমাকেও বশ মানিয়েছে তা স্বীকার করতেই হয়। আচ্ছা, মৃতদের মধ্যে প্রত্যেকের শরীরে কোনো কিছু কামড়ানোর একটা দাগ স্পষ্ট লক্ষ্য করা গিয়েছে। গতকাল সমীর নামে একটি ছেলের গলাতেও সেই একই দাগ দেখতে পাই। আপনি চিকিৎসক মানুষ, তো এ সম্পর্কে আপনার জ্ঞান কি বলে মশাই? ওই কামড়ানোর দাগ যে কোনো প্রাণীর সে বিষয়ে সন্দেহ নেই, তবে সেটা জীবন্ত নাকি মৃত প্রাণীর তা বলা খুবই মুশকিল। আপনার মনে হতে পারে ডাক্তার হয়েও আমি কিভাবে এসব কথা বলছি। আসলে প্রথমে আমারও বিশ্বাস হয়নি, তবে একের পর এক মৃত্যু, এর চাইতে বেশি আর কিছুই জানি না বিক্রমবাবু। আচ্ছা, শেষ প্রশ্ন। প্রত্যেকের শরীরে রক্ত কমে যাওয়া কিংবা শারীরিক দুর্বলতা তো যে কোনো অসুখ থেকেই হতে পারে। এক্ষেত্রে কি আপনি কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন? আজ্ঞে মশাই, তবে বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করলেও তাতে কিছুই ধরা পড়ে না। বেশ, অনেক ধন্যবাদ, এবার আসি। যদিও ভোলা ডাক্তারের বাড়ির বাহির পথে থাকা জঞ্জালের দিকে বেশ খানিকক্ষণ পর্যবেক্ষণ করতে থাকে আমার গোয়েন্দা বন্ধুটি, তবে কি কারণে যে এহেন তীক্ষ্ণ নজর তা অবশ্য খোলসা করে কিছুই বললে না।
এর মাঝেই সেদিন গভীর রাতে যে আরো একটি ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করে রয়েছে তা ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল 9:40 কোনো মতে স্নানটা সেরে বেরিয়ে পড়েছি। গন্তব্যস্থল বটগাছ সংলগ্ন গ্রামের সেই অভিশপ্ত এলাকা। কি কারণে সেখানে যাওয়া তা বলতে গেলে অতীতে ফিরে যেতে হয়। সকাল যখন 7:15 কি 20 হবে, ঘুম থেকে উঠে বিক্রমের সঙ্গে খানিক আড্ডা দিচ্ছিলাম। গত পরশু ধাঁধাটি নিয়ে আলোচনা হচ্ছিল। ঠিক এমন সময় ভবেশ বাবুর বাড়িতে এসে আচমকাই হাজির হয় 13 কি 14 বছরের একটি ছেলে। কিশোরটির থেকে পাওয়া খবর অনুযায়ী কাঁধ ভরে ওই বটগাছ সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গ্রামের অনেকেই নাকি সেখানে হাজির হয়েছেন। এই খবর শোনা মাত্রই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়ে বসে বিক্রম। 10টা বাজতে অবশেষে উপস্থিত হলাম আমরা। চারিদিকে বেশ কয়েক গ্রামবাসীর ভিড়, এমনকি পুলিশেরও একটি গাড়ি পর্যন্ত চোখে পড়ল। খানিক এগোতেই এবার পিছন থেকে শোনা গেল একটি আওয়াজ। কি বিক্রম বাবু, এখানেও পৌঁছে গিয়েছেন দেখছি, খবর কি? সেদিক ফিরতেই দেখি হাসি মুখে আমাদের দিকেই এগিয়ে আসছেন পুলিশ ইন্সপেক্টর আকাশ সরকার। ভদ্রলোককে দেখে বেশ অবাকই হলাম। একই প্রশ্ন তো আমিও করতে পারি মশাই, আপনি হঠাৎ এইখানে? হ্যাঁ, ওই কয়েকটা নথিপত্র সংগ্রহের কাজে আসা বলতে পারেন। এই তো গতকাল রাতেই এসে পৌঁছাই এখানে। নিকটবর্তী থানা থেকে সেগুলি সংগ্রহ করে আজই দুপুরে ফিরে যাওয়ার কথা ছিল। তবে এর মাঝে এমন একটি ঘটনার কথা সামনে আসতে ঠিক করি, ঘটনাস্থলটা একবার পরিদর্শন করে দেখা যাক। সে ভালোই করেছেন। তবে গত 1 মাস যাবৎ এই গ্রামে কি কি ঘটনা ঘটে চলেছে তা নিশ্চয়ই শুনেছেন? হ্যাঁ মশাই, সব জেনেছি। গ্রামবাসীদের কথা অনুযায়ী এসবের পিছনে কোনো এক ওই অশরীরই হাত রয়েছে। এই বটগাছের পাশ দিয়ে নাকি যারাই যাতায়াত করে তাদের প্রত্যেকেরই প্রাণ যায়। প্রথমে আমিও বিশ্বাস করতে চাইনি, তবে আজকের এই ঘটনাটা। তা মৃতদেহ দেখে কিছু বুঝতে পারলেন নাকি? গ্রামবাসীদের মধ্যে অনেকে তো সামনে যেতেই ভয় পাচ্ছে। মানে ওদের ধারণা লাশের সামনে গেলে তাদের উপরে অভিশাপ নামতে পারে। যদিও এখনো পর্যন্ত মৃতদেহটিকে দেখা হয়ে ওঠেনি, তবে যা শুনলাম তা অনেকটা এরকম। গতকাল মাঝরাতে এই এলাকা দিয়েই বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। পরবর্তী সময় কি হয় তা কেউ জানে না, তবে আজ ভোর হতেই উদ্ধার হয় তার দেহ। ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছু জানা গিয়েছে? হ্যাঁ, ওই 3 দিন আগেই উনি এই গ্রামে আসেন। নাম হচ্ছে ওই বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়। আকাশবাবুর কথায় মুহূর্তের মধ্যেই যেন পায়ের তলার মাটি সরে গেল আমার। সময় নষ্ট না করে মৃতদেহটির দিকে অগ্রসর হতেই চোখের সামনে ভেসে উঠল এক ভয়ানক দৃশ্য। রাস্তার এক ধারে পড়ে বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের দেহ, গলায় সেই পরিচিত দাগ, চোখে মুখে যেন এক ভয়ার্ত ভাব স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। চোখে দেখা যায় না সেই দৃশ্য। এবার বিক্রমের উদ্দেশ্যে আমি বলে উঠলাম, ভাইয়া, এই কি বিভৎস ঘটনা! হ্যাঁ, গত পরশু যে মানুষটিকে সান্ত্বনা দিয়ে আসলাম, আজ কিনা তারই মৃতদেহ। সবই নিয়তি বন্ধু। আচ্ছা আকাশবাবু, একটা কথা। হ্যাঁ বলুন মশাই। অতীতে মৃত্যুগুলির তদন্ত করা হয়ে ওঠেনি। এক প্রকার ভয়ের কারণে তদন্ত না হলেও এইবার এই ঘটনার শেষ দেখে ছাড়বো আমি। আপনার কি কোনো বিষয়ে সন্দেহ আছে বিক্রমবাবু? এখনো পর্যন্ত এরকম কোনো প্রমাণ কিংবা তথ্য আমার হাতে আসেনি। তবে এ সকল গুজবে আমার কোনো কালেই বিশ্বাস ছিল না, আর হবেও না। তাই আমার মতে বাপ্পাদিত্যবাবুর মৃত্যু রহস্য আমাদের খুঁজে বের করতেই হবে। যদিও তার জন্য প্রয়োজন পোস্টমর্টম। সঠিক পরীক্ষা ছাড়া আসল কারণ অনুধাবন করা ভারী কঠিন। তবে এখানে মুশকিল হলো এই তল্লাটে কোনো চিকিৎসালয় নেই। তাই আপনার কাছে আমার অনুরোধ, যদি পাশের কোনো গ্রাম কিংবা শহর থেকে পরীক্ষা করানো যায়। খানিক ভাবলেন ভদ্রলোক। এরপর কপালে বেশ কয়েকটি চিন্তার বলিরেখা নেই তিনি বলে উঠলেন, আচ্ছা,
আপনি যখন এই ঘটনায় বিশেষ আগ্রহ দেখাচ্ছেন তখন না করে আর কোনো উপায় নেই মশাই। যত দ্রুত সম্ভব এই ঘটনার কোনো একটা কিনারা বের করতেই হবে। এরপর ঘটনাস্থলে আরও বেশ কিছুক্ষণ কাটিয়ে অবশেষে বাড়ি ফিরলাম আমরা। শহরের তুলনায় গ্রামের ঠান্ডা আরও বেশ জাঁকিয়ে পড়েছে। যদিও বর্তমান সময়ে যেভাবে একের পর এক ঘটনা ঘটে চলেছে তাতে শীতের অনুভূতি কিংবা ভ্রমণের আনন্দ কোনোটাই আর মাথায় নেই। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা ঘরের ভেতরে একা একাই বসে কাটালো আমার গোয়েন্দা বন্ধুটি। বুঝলাম বর্তমানে রহস্যের জট ছাড়াতে ব্যস্ত সে। রাতের দিকে একবার ঘরে প্রবেশ করতেই আমার উদ্দেশ্যে বিক্রম বলল, কমল, খুব জটিল একটা কেস। যেভাবে একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে তা অতি চিন্তার বিষয়। যদি এই ঘটনার পিছনে থাকা আসল সত্য খুঁজে না বের করা যায় তবে মৃতের সংখ্যা যে আরও বাড়তে পারে। তা তোমার কোন কোন বিষয়ে খটকা রয়েছে সেটা যদি একটু খুলে বলতে। দেখো, প্রথমত গ্রামে একটা গুজব রটে গিয়েছে, আর সেটাই বর্তমানে অন্ধভাবে বিশ্বাস করে চলেছেন সকলেই। একের পর এক মৃত্যু, প্রত্যেকের শরীর থেকে রক্ত গায়েব, কামড়ানোর দাগ, শারীরিক দুর্বলতা, আর তারপর মৃত্যু। এই পর্যন্ত মৃত্যুগুলো ধারাবাহিকভাবে হলেও আজকের ঘটনাটা বেশ আলাদা। কিন্তু এর মধ্যে কি এমন পৃথক বিষয় উদ্ধার করলে তুমি? ওখানেও সেই অভিশপ্ত জায়গা বলতেই আর গলাতেও তো সে একই দাগ। না কমল, না। অতীতে দীর্ঘ অসুস্থতার ফলেই প্রাণ হারাতো গ্রামবাসীরা, তবে এখানে আচমকাই। এছাড়াও আরও দুটি বিষয় রয়েছে। এক, বাপ্পাদিত্যবাবুর মাথার পিছনটা লক্ষ্য করনি? রক্ত জমাট বেঁধে থাকতে দেখনি? কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করলে যেরকমটা হয় আর কি। এছাড়াও জমিদার মশায়ের বাড়ির বাইরে ওই ধাঁধা, রঞ্জিত প্রাণ, রঞ্জিত মৃত্যু, জন্ম যেথায় বৃথা, আত্মা ভ্রষ্ট, রক্ষক ভ্রষ্ট, শোনো মোর কথা। দেখো, রঞ্জিত শব্দের অর্থ রক্ত, অর্থাৎ রক্তই প্রাণ, রক্তই মৃত্যু। তবে এখানে রক্ষক বলতে কাকে বোঝানো হয়েছে সেটা কিছুতেই মাথায় ঢুকছে না কমল। আরো খাটতে হবে, বুঝলে বন্ধু? তোমার এখন খানিক বিশ্রামের প্রয়োজন ভাইয়া, কাল সকালে না হয় দেখা যাবে। আজ বৃহস্পতিবার। গতকাল সমস্ত দিনটাই এক প্রকার বাড়ির বাইরে ছিল বিক্রম। বাড়ি ফিরে একদম রাতে বিশেষ কিছু না বললেও মুচকি হেসে একবার বলে, আর খানিকটা বন্ধু, সত্যের অন্বেষণ কেবল সময়ের অপেক্ষা। জলখাবার শেষ করে ঘরে প্রবেশ করছি এমন সময় টেলিফোন বাজতে সেদিকে এগিয়ে গেল বিক্রম। খানিকক্ষণ ধরে, হ্যাঁ বলুন। না, কোনো অসুবিধা নেই। দেরি করলে অপরাধী পালিয়ে যেতে পারে। আর মিনিট 15-র মধ্যে গাড়ি নিয়ে আমাদের এখানে আসুন, কেমন? রাখছি বলে ফোনটা কেটে দিল সে। তা বলি, কোথাও বেরোবে নাকি? আর কে ফোন করেছিল কিছু তো বলো। আকাশবাবু ফোন করেছিলেন, কিছু সময়ের মধ্যেই উনি আসছেন। আর এক্ষেত্রে আমি একা নয়, তুমিও যাবে আমার সঙ্গে। এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও দেখি। বিক্রমের দিকে তাকিয়ে দেখলাম ওর চোখগুলো জল জল করছে। অর্থাৎ গত 1 মাস ধরে ঘটে চলা সকল খুনের পেছনে আসল অপরাধী কে ও তা নিশ্চয়ই বুঝে গিয়েছে। ঘড়ির কাঁটা 10টা বেজে 25 মিনিট ছুতেই আমরা পৌঁছে গেলাম ভোলা ডাক্তারের বাড়ি। তবে কি এসবের পিছনে উনি? বিক্রমকে এই কথাটা একবার জিজ্ঞাসা করতে যাব ভাবলাম, তবে পর মুহূর্তেই মাথায় এলো এই মুহূর্তে ওকে ঘাটানো খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। ভদ্রলোকের বাড়িতে প্রবেশ করতে যাব এমন সময় দেখি ব্যাগপত্র নিয়ে হন্তদন্ত হয়ে বের হচ্ছেন তিনি। আমাদের দেখেই যেন চমকে উঠলেন চিকিৎসক মশাই। চোয়াল শক্ত করে এবার বিক্রম বলে উঠল, আরে মশাই, এত সকাল সকাল কোথাও যাবেন নাকি? দেখে আন্দাজ করা যায় বেশ কয়েকদিনের জন্য কোথাও ভ্রমণে যাচ্ছেন। কি ঠিক বললাম তো?
না, আসলে মানে আমি... আহা, এখন আমতা আমতা করে বিশেষ লাভ হবে না। গত 1 মাস ধরে যখন আপনার হাত কাঁপেনি তখন আর... হাত কাঁপেনি বলতে কি বোঝাতে চাইল বিক্রম? কিছুই তো বুঝে উঠলাম না। আপনি এটাই ভাবছেন যে এখন এই মুহূর্তে আমরা কি কারণে? আসলে দিনের পর দিন আপনি যে পাপ করে চলেছেন তার শাস্তি তো আপনাকে পেতেই হবে মশাই। কি বলছেন কি আপনি বিক্রমবাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কোন পাপ করেছি? এবার বেশ গম্ভীরভাবেই বলে উঠল বিক্রম। আর মিথ্যে বলে বিশেষ লাভ হবে না। কিভাবে একের পর এক মানুষকে হত্যা করে গিয়েছেন তা এখন সবার সামনে। তাছাড়া বাপ্পাদিত্যবাবুর খুনের পিছনেও যে আপনার হাত রয়েছে তা কি অস্বীকার করতে পারবেন? আপনার কাছে কি প্রমাণ রয়েছে যে এই সকল মৃত্যুগুলির সঙ্গে আমার হাত রয়েছে? শুনুন, এখন আমার বেশ কয়েকটা কাজ রয়েছে, পথ ছাড়ুন মশাই। শেষের কথাগুলি বেশ রাগত স্বরেই বললেন ভদ্রলোক, যদিও এবার তাকে থামিয়ে বেশ খানিক ধমকের সুরে আকাশবাবু বলে উঠলেন, না মশাই, এখন কোথাও যাওয়া হবে না আপনার, চুপ করে বসুন, নাহলে কিন্তু... কমল, প্রথম দিন যখন আমরা এই বাড়িতে আসি সেই দিনের কথা তোমার মনে আছে নিশ্চয়ই। ভদ্রলোকের সঙ্গে কথা শেষে যখন বেরোই তখন বাড়ির পাশে জঞ্জালের দিকে চোখ যায় আমার। সেখানে শয়ে শয়ে ইঞ্জেকশন পড়ে থাকতে দেখে প্রথম সন্দেহ হয়। উনি মূলত আয়ুর্বেদিক শাস্ত্রের চর্চা করে চলেছেন, তবে এত ইঞ্জেকশন কেন? এখানে আমার প্রথম খটকা লাগে। পাশাপাশি সমীরের মৃতদেহটি দেখে ভারী সন্দেহ হয়। কামড়ানোর চিহ্নটির পাশাপাশি একটি সূক্ষ্ম দাগ লক্ষ্য করি ওর শরীরে। ইঞ্জেকশনের ছুঁচ ফোটালে যেরকম ক্ষত হয় ঠিক সেই রকম। এখন অশরীরীরা ছুঁচের মাধ্যমে রক্ত শুষে নেয় কি না সেই বিষয়ে সন্দেহ রয়েই যায়, অর্থাৎ এটা কোনো মানুষেরই কাজ। যদিও এসব আমার প্রাথমিক ধারণা ছিল মাত্র, তবে বাপ্পাদিত্যবাবুর মৃত্যুর পর আমার সন্দেহ আরও প্রকট হয়ে ওঠে। এক্ষেত্রে অবশ্য আকাশবাবুকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। গতকাল পোস্টমর্টমের রিপোর্ট সামনে আসতেই জানা যায় মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করার কারণেই প্রাণ হারায় বাপ্পাদিত্যবাবু। একই সঙ্গে ইঞ্জেকশনের মাধ্যমে বেশ কিছুটা রক্ত বের করে নেওয়া হয় তার শরীর থেকে। তবে এক্ষেত্রে প্রধান যে বিষয়টি প্রকাশ্যে আসে তা হলো মৃতের গলায় থাকা কামড়ানোর দাগটি কোনো প্রাণীর নয়, বরং কৃত্রিমভাবে তৈরি করা একটি দাগ। অর্থাৎ এর থেকে আন্দাজ করা যায় অতীতের মৃত্যুগুলোতেও একইভাবে এই দাগ তৈরি করা হয়। অবশ্য এখানে ভোলাবাবুর দ্বারাও একটা ভুল হয়ে যায়। বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়কে খুন করতে গিয়ে চিকিৎসক মহাশয়ের পকেট থেকে একটা কাগজ পড়ে যায় সেই স্থানে। পরবর্তীতে সেই জিনিসটা যে বিক্রম সেনের হাতে পড়বে তা বোধহয় উনি কল্পনা করতে পারেননি। কাগজটাতে ওনার নাম আর অন্যান্য একাধিক তথ্য পাওয়ায় এটাই প্রমাণিত হয় যে খুনের রাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তিনি। কি ঠিক তো ভোলাবাবু? এতখানি বলে চুপ করল বিক্রম, কিন্তু এই কথার প্রত্যুত্তরে বেশ উত্তেজিত গলাতেই বলে চললেন ভোলা ডাক্তার, ওই এলাকা দিয়ে আমি প্রায়শই যাতায়াত করি, অন্য কোনো সময় সেটি পড়ে থাকতে পারে। এর থেকে কিভাবে প্রমাণ হবে যে ওই খুনের সঙ্গে আমার যোগ রয়েছে? হ্যাঁ, এটা আপনি মন্দ বলেননি, তবে যার জন্য কাজ করে চলেছিলেন তিনিই যে ফাঁসিয়ে দিলেন আপনাকে। বিক্রমের এই কথায় এক প্রকার হতবাক হয়ে গেলাম। এ কি বলে চলেছে সে? কি বলছো গো? কার হয়ে কাজ করছিলেন উনি? এ সকল কাণ্ড কারখানার আসল কারিগর হলেন জমিদার মশাই স্বপন মজুমদার। মুহূর্তেই যেন এক শীতল বাতাস খেলে গেল গোটা শরীরে। শেষ পর্যন্ত কিনা স্বপন বাবু? প্রথম দিন যখন ভদ্রলোকের বাড়ি যাই তখন সেখানে থাকা বেশ কয়েকটা চিত্র চোখে পড়ে। রং আর তুলি সহযোগে তৈরি ছবিগুলি যে কোনো বাচ্চার আঁকা, সেই বিষয়ে সন্দেহ ছিল না। তবে জমিদার মশাইয়ের কথা অনুযায়ী ওনার একমাত্র ছেলে বর্তমানে কলকাতা শহরের একটি বিদ্যালয়ে পড়াশোনা করে চলেছে। যদিও বিক্রম সেনের চোখে ধুলো দেওয়া চারটিখানি কথা নয়,
গতকাল থানায় উপস্থিত হয়ে বেশ কয়েকটি ব্যাপারে খোঁজ চালায়, আর তাতেই জানা যায় স্বপনবাবুর দেওয়া তথ্য ভুল। আসলে ওই বিদ্যালয়ে কমল মজুমদার নামে কোনো ছাত্রই নেই। এরপরই এক প্রকার ফাঁদ পাতা হয়, আর অবশেষে সেই জালে ধরা দেয় স্বপনবাবুর বাড়ির চাকর। ওকে জিজ্ঞাসা করে জানতে পারি কিভাবে একের পর এক খুনের পরিকল্পনা করে চলেছেন জমিদার মশাই আর এই ভোলা ডাক্তার। এখন সব প্রমাণ সকলের সামনে, তাই মিথ্যে বলে লাভ হবে না, বরং ঠিক কী কারণে এতগুলো মানুষের প্রাণ কেড়ে নিলেন সেটাই বরং বলে ফেলুন। আসলে কিছু পয়সার লোভে এই পাপের সঙ্গে জড়িয়ে পড়ি আমি। আপনারা নিশ্চয়ই সবটাই জেনে গিয়েছেন। আসলে কিছু মাস পূর্বে জমিদার মশাইয়ের ছেলের একটি জটিল ব্যাধি ধরা পড়ে। সেই কারণেই প্রতি মাসে বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন হয় তার। শুধু তাই নয়, তার দেহের একটি অঙ্গ পর্যন্ত খারাপ ছিল। তার নাম ছিল কমল। এক্ষেত্রে যে পরিমাণ রক্তের প্রয়োজন পড়ে তার যোগান কিংবা চিকিৎসা এই গ্রামে সম্ভব নয়। জমিদারবাবুর কথা অনুযায়ী শহরে গিয়ে চিকিৎসা করলে তার ছেলের এই রোগ সম্পর্কে সকলে জেনে যাবে, আর তাতে নাকি তার মান সম্মান পর্যন্ত নষ্ট হতে পারে। ফলে এরপরই শুরু হয় এক ষড়যন্ত্রের। গ্রামে কেউ অসুস্থ হলেই আমার কাছে নিয়ে আসা হতো, আর সেই সুযোগেই তার শরীর থেকে ধীরে ধীরে রক্ত বের করে নেওয়া হতে থাকে। স্বাভাবিক পদ্ধতিতেই একটা সময় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। এইভাবে একসময় মারা যায় সেই ব্যক্তি। এক্ষেত্রে কোনো গ্রামবাসীর মনে যাতে কোনো রকম সন্দেহ না থাকে, সেই কারণেই অশরীরীর আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয় গোটা এলাকায়। কোনো আত্মা বা পিশাচ যে প্রত্যেকের শরীর থেকে রক্ত শুষে নিচ্ছে, সেই বিষয়টি ক্রমাগত বিশ্বাস করানো হয় প্রতিটি মানুষকে। অপরদিকে সংগ্রহ করা রক্ত পৌঁছে দেওয়া হয় জমিদারের বাড়ি। এরই মাঝে একদিন আমাদের সকল পরিকল্পনার বিষয়ে জেনে যান বাপ্পাদিত্যবাবু, আর সেই কারণেই তাকে আমি মারতে বাধ্য হই। শুধু তাই নয়, স্বপনবাবুর ছেলের দেহে ওই বিশেষ অঙ্গ এতটাই খারাপ হয়ে যায় যে তৎক্ষণাৎ প্রতিস্থাপনের প্রয়োজন হয়ে পড়ে। তাই অসুস্থ ব্যক্তিদের রক্তের নমুনা নিয়ে সেই সংক্রান্ত পরীক্ষাও চালানো হতো। এক্ষেত্রে আয়ুর্বেদিক শাস্ত্রের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও জ্ঞান থাকায় অনায়াসেই আমি নমুনা পরীক্ষা এবং রক্ত সংগ্রহের মতো কাজগুলি করতে পারতাম। তবে 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 বিশ্বাস করুন বিক্রমবাবু, আমি যা করেছি তা কেবলমাত্র একটা প্রাণকে বাঁচানোর স্বার্থেই করা। বিশ্বাস করুন আমার কথা। আপনারাও যদি শহরে গিয়ে সঠিক চিকিৎসা করাতেন তাহলে হয়তো এসব কিছুই করতে হতো না। একটি প্রাণ বাঁচাতে গিয়ে আপনারা গ্রামবাসীদের প্রাণ কেড়ে নিলেন, তা কি উচিত বলে মনে হয় আপনার? শাস্তি তো পেতেই হবে। এই বলেই একবার আকাশবাবুর দিকে ফিরল বিক্রম। চোখের ইশারায় তৎক্ষণাৎ গাড়িতে উঠে বসলাম আমরা। এই মুহূর্তে গন্তব্যস্থল যে স্বপন মজুমদারের বাড়ি, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রায় আধা ঘন্টা পর সেখানে পৌঁছে যেন অপর এক চমক অপেক্ষা করছিল আমাদের জন্য। বড় হলঘরটিতে প্রবেশ করতেই দেখি সামনে পড়ে জমিদার বাবুর মৃতদেহ। শুধু তিনিই নন, তার পাশে পড়ে একটি বাচ্চার লাশ। বুঝতে দেরি হলো না, বালকটি আসলে কেউ নয়, জমিদার বাবুর ছেলে কমল মজুমদার। বিক্রমের উদ্দেশ্যে কিছু জিজ্ঞাসা করতে যাব, এমন সময় পাশের টেবিল থেকে একটি কাগজ নিয়ে সেটি পড়তে আরম্ভ করলো সে। আমি কমল মজুমদার। এই বয়সে আমার শরীরে এমন এক অসুখ বাসা বেঁধেছে যা প্রতিদিন শেষ করে চলেছে আমায়। বাবার কর্মকাণ্ডের সাথেও আমি পরিচিত। আমার জন্য যেভাবে একের পর এক গ্রামবাসীর প্রাণ যাচ্ছে তা কখনোই মেনে নেওয়া যায় না। বাবাকে অনেকবার মানা করলেও তিনি শুনতে চাননি কোনো কথা। তাই আজ সব শেষ করার সিদ্ধান্ত নিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি আমার বাবাকে, সাথে নিজেকেও শেষ করে দিচ্ছি। কারণ আমার কারণেই পরোক্ষভাবে মারা যাচ্ছেন একের পর এক মানুষ। আমাকে আপনারা ক্ষমা করবেন। এই কথা বলে থামল বিক্রম। সমগ্র ঘরে এক শূন্যতা বিরাজ করে চলেছে। বিক্রমের চোখে জল। দেখো বন্ধু,
একটা ছোট্ট শিশু যেটা পরিকল্পনা করতে পারে তা আমরা কেন করতে পারি না? একদিকে যখন স্বপনবাবু গ্রামবাসীদের প্রাণ নিয়ে চলেছেন, সেখানে বাকিদের প্রাণ বাঁচাতে নিজেই শেষ করে দিল এইটুকু এক শিশু। একটাই আফসোস, যদি আরও কিছুক্ষণ আগে আসতে পারতাম তবে হয়তো ওকে। খানিক সান্ত্বনা দিয়ে বললাম, এটাই হয়তো শেষ পরিণতি ভাই। আজকের পর থেকে আর কোনো গ্রামবাসীর প্রাণ যাবে না, এটা ভেবেই খানিক স্বস্তি লাগছে। তবে আপনি যে একটা ধাঁধার কথা বলছিলেন, সেটা? ধাঁধাটায় রঞ্জিত শব্দের অর্থ যে রক্ত তা তো আগেই জেনে গিয়েছিলাম, তবে এক্ষেত্রে রক্ষক বলতে যে সমাজের রক্ষাকর্তা অর্থাৎ ভোলা ডাক্তারেরই কথা লিখে যায় কমল, তা বুঝে উঠতে পারিনি। সে যাই হোক, এক্ষেত্রে আপনি আসার কারণেই যে এই ভয়ানক অভিশাপের হাত থেকে মুক্তি পেল গ্রামবাসীরা, তা অস্বীকার করার উপায় নেই। কি যে বলেন আকাশবাবু, আমি একজন গোয়েন্দা। সমাজের বুক থেকে অপরাধ দমন করাই হলো আমার মূল লক্ষ্য। এতক্ষণ শুনছিলেন শোণিত সূত্র, রচনা সায়ন দাস, নাট্যরূপ অপেক্ষা, গল্প পাঠে তথা কমলের চরিত্রে অতনু, বিক্রমের চরিত্রে স্বরূপ, সায়নীর ভূমিকায় নীতি, বাপ্পাদিত্য অর্ণব, কমল মজুমদার স্বস্তিক, ভোলাবাবু পার্থ, আকাশ শুভম, নিরুপমা দেবী অন্বেষা, ভবেশবাবু সুদীপ কুমার দে, জমিদার মশাইয়ের ভূমিকায় আমি দেবাত্রী, পর্ব পরিচালনায় ও শব্দগ্রহণে আমি দেবাদ্রী ও অপেক্ষা, শব্দ সংযোজন ও আবহে অগ্নিবীণা প্রোডাকশন হাউস থেকে যথাক্রমে শুভদীপ ঘোষ ও দীপ্তদীপ, পোস্টার ডিজাইনে নীল। আন্তরিক ধন্যবাদ অগ্নিবীণা প্রোডাকশন হাউসের কর্ণধার সৌরদীপকে। শেষ হলো আজকের এই বিশেষ গল্প। এরকমই আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল ভোকাল আর্ট ম্যানিয়াকে। আগামী দিনে আমরা আবারও ফিরব আরও এক বিশেষ নিবেদন নিয়ে। ততদিন ভালো থাকুন, পাশে থাকুন আর শুনতে থাকুন ভোকাল আর্ট ম্যানিয়া, তোমার আমার গপ্প ফার্স।